আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। এবারে জানাবো বেন গাভির একজন যুদ্ধ অপরাধী, ইসরায়েলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া কোনোভাবেই উচিত নয়। লেবানন প্রসঙ্গে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের একটি বিতর্কিত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বেন গাভিরকে যুদ্ধ অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। জানাবো লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে পড়তে পারে ইসরায়েল। দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চলগুলো থেকে ক্রমান্বয়ে সেনা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি দাবির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতা বাস্তবায়ন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু। জানিয়ে দেব, ইরান ঠিকঠাক আচরণ না করলে কঠোর ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তির বাস্তবায়ন নিয়ে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না। একই সঙ্গে ইরানিদের জন্য অবমুক্ত করা অর্থ কিভাবে ব্যয় করা হবে সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, মার্কিন অস্ত্র নির্ভরতা থেকে ইসরায়েলকে বের হতে হবে। মার্কিন সামরিক সহায়তার উপর নির্ভরতা বন্ধ করে ইসরায়েলকে নিজস্ব অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে বক্তব্য দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেয়ার করা একটি ভিডিও অনুযায়ী গত সপ্তাহে সেনাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, আমাদের মার্কিন বন্ধুদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি আমি তার গভীর প্রশংসা করি। তবে আমাদের এই নির্ভরতা থেকে মুক্ত হতে হবে এবং নিজেদের একটি স্বাধীন অস্ত্র ব্যবস্থা তৈরি করতে হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের আগে রহস্যময় দৃশ্য দেখেন পাইলট। ইরানের আকাশে যুদ্ধবিমান ভূপাতিত হবার আগে রহস্যময় দৃশ্য দেখার বর্ণনা দিয়েছেন এক মার্কিন পাইলট। জেলিফিশের মতো আকৃতিতে চলমান একাধিক রহস্যময় ড্রোন দেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। তার এই বর্ণনা ঘিরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মহলে ব্যাপক আলোচনা এবং বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গত এপ্রিলে ইরানের আকাশসীমায় একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হবার পর উদ্ধার হওয়া পাইলট গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দেওয়া জবানবন্দিতে জানান, তিনি আকাশে একাধিক ইরানি ড্রোনকে সমন্বিতভাবে চলাচল করতে দেখেছেন। ড্রোনগুলো এমনভাবে বিন্যস্ত ছিল যে পুরো কাঠামোটি দেখতে অনেকটা জেলিফিশের মতো লাগছিল। পাইলটদের প্রত্যক্ষদর্শীর বর্ণনার সঙ্গে পরিচিত একটি সূত্র সিএনএনকে বলছে, বড় ড্রোনগুলোর নিচে অপেক্ষাকৃত ছোট ড্রোনগুলো ঝুলন্ত অবস্থায় ছিল, যা জেলিফিশের পায়ের মতো দেখাচ্ছিল। দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। আরেকটি সূত্রের ভাষায়, পাইলট আকাশে ড্রোনের মাইনফিল্ড বা বিস্তীর্ণ ড্রোনগুলোর ক্ষেত্রে একটি দৃশ্য দেখেছিলেন। যুদ্ধবিমানটি কিভাবে ভূপাতিত হয়েছিল সে বিষয়ে তদন্ত এখনও চলমান রয়েছে। ওই রহস্যময় ড্রোন দলটি কোনো না কোনোভাবে ইরানকে মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত করতে সহায়তা করে থাকতে পারে। ইরানের আকাশে F-15 যুদ্ধবিমানটি ভূপাতিত হবার ঘটনা চলমান সংঘাতে প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার নজির তৈরি করেছে। বিমানটিতে 2 জন পাইলট ছিলেন, একজন পাইলট এবং অন্যজন ওয়েপন সিস্টেম কর্মকর্তা। দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। পাইলটকে কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার করা সম্ভব হলেও অস্ত্র ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ইরানি বাহিনীর হাতে ধরা না পড়ে একদিনেরও বেশি সময় পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে তাকেও উদ্ধার করা হয়। তবে ওই কর্মকর্তাও একই ধরনের ড্রোনের গঠন দেখেছিলেন কিনা তাও স্পষ্ট নয়। উদ্ধার অভিযানের সময় আরেকটি মার্কিন A-10 যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছিল। তবে ওই বিমানের পাইলট ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। পাইলটের দাবি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন তিনি হয়তো সত্যই এমন কিছু প্রযুক্তি দেখেছেন যা সম্পর্কে যুক্তরাষ্ট্রের আগেই অবগত ছিল না। অন্যদের ধারণা এটি হয়তো পরীক্ষামূলক প্রযুক্তি ছিল অথবা দুর্ঘটনার আগে বিভ্রান্তিকর কোনো দৃশ্য দেখেছিলেন তিনি। গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের সময় পাইলটকে বারবার নিশ্চিত হতে বলেন যে তিনি সত্যিই তা দেখেছেন। সন্দেহের আরেকটি কারণ হলো দুর্ঘটনায় পাইলট মাথায় আঘাত পেয়েছিলেন। এছাড়া ইরান যুদ্ধ চলাকালে এটি ছিল দ্বিতীয়বারের মতো
তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। এর আগে সংঘাতের শুরুতে কুয়েতি বিমান বাহিনীর ভুলবশত হামলায়ও তার বিমান ভূপাতিত হয়েছিল বলে সূত্রগুলো জানিয়েছে। মার্কিন বিমান বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের উপর ছেড়ে দিয়েছে। তবে সেন্ট্রাল কমান্ডও সিএনএনের প্রশ্নে সরাসরি উত্তর দেয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরায়েলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়, বার্নি স্যান্ডার্স। লেবানন প্রসঙ্গে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের একটি বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বেন গাভিরকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে স্যান্ডার্স সাব জানিয়েছেন, জেরুজালেমের বর্তমান প্রশাসনকে আমেরিকার কোনো ধরনের সমর্থন বা সহায়তা দেওয়া উচিত নয়। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী 4 সেনা নিহতের খবর প্রকাশের পর গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন গাভির দাবি করেন, পুরো লেবাননকে পুড়িয়ে ছাই করে দিতে হবে। এর এই উগ্র মন্তব্যের জবাবে ভারমেটের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স কড়া প্রতিক্রিয়া জানান। এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, কোনো বড় রাষ্ট্রের একজন স্বাভাবিক ক্যাবিনেট সদস্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে না। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের এই বক্তব্যটি মূলত একজন যুদ্ধাপরাধীর বক্তব্য। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে বেন গাভির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার উগ্র অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন। তিনি লিখেছেন, আমেরিকানদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছে, ইসরায়েলকে পুরো বিশ্বের কাছে একটি স্পষ্ট করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তায় কোনো ফেলনা জিনিস নয়। একই সঙ্গে তিনি তার আগের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, পুরো লেবাননকে অবশ্যই পড়তে হবে। এদিকে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘাতের উপর সার্বক্ষণিক নজরদারির জন্য একটি ব্যবস্থা চালু করেছে ওয়াশিংটন। গত সোমবার একজন মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে এই সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে পড়তে পারে ইসরায়েল। দক্ষিণ লেবাননের অধিকৃত অঞ্চলগুলো থেকে ক্রমান্বয়ে সেনা প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একটি দাবির বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর জন্য একটি পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রাথমিক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েল এবং লেবাননের মধ্যে নতুন দফায় আলোচনা শুরু হবার কথা রয়েছে। মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনায় ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের পাশাপাশি ইসরায়েলের 3 জন ব্রিগেডিয়ার জেনারেল অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলি বাহিনীর রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় গত 24 ঘণ্টায় মাঠ পর্যায়ে তাদের সেনা পুনর্ব্যস্ত এবং পুনর্গঠনের কাজ শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েল সূত্রের বরাত দিয়ে কান জানিয়েছে, একটি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির পদক্ষেপ হিসেবে নির্দিষ্ট কিছু নিরাপত্তা অঞ্চল থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের জন্য ওয়াশিংটন চাপ দিতে পারে। ইসরায়েল এখন এই বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচছে। এর ফলে ওইসব এলাকায় লেবাননের সেনাবাহিনী পুনরায় ফিরে আসার সুযোগ পাবে। এদিকে লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া বা মেকানিজম অনুমোদন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই তদারকি ব্যবস্থা ইরান ও কাতারের অংশগ্রহণ থাকলেও ইসরায়েলকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। ইসরায়েলি সূত্রের দাবি, ইরানের সম্পৃক্ততার কারণেই মূলত ইসরায়েলকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। এর আগে সোমবার ইসরায়েলি চ্যানেল 13 একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ওয়াশিংটন সম্প্রতি ইসরায়েলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে লেবাননে কোনো ধরনের বিধিনিষেধ ছাড়া সামরিক অভিযান চালানোর যে স্বাধীনতা আগে ইসরায়েল পেত তার অবসান ঘটেছে। লেবানন ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা মতপার্থক্যের বিষয়টি হিব্রু দৈনিক মাআরিফের প্রতিবেদনে উঠে এসেছে। পত্রিকাটি উল্লেখ করেছে, ওয়াশিংটন দক্ষিণ লেবানন পরিস্থিতিকে হরমুজ প্রণালী, জ্বালানি তেলের মূল্য, ইরানের পরমাণু চুক্তি এবং ট্রাম্প প্রশাসনের একটি কূটনৈতিক সাফল্য অর্জনের প্রচেষ্টার মতো বিস্তৃত আঞ্চলিক কাঠামোর অংশ হিসেবে দেখছে। এর বিপরীতে ইসরায়েলের ধারণা, দক্ষিণ লেবানন থেকে যে কোনো ধরনের আগাম সেনা প্রত্যাহারকে তাদের দুর্বলতা হিসেবে গণ্য করা হতে পারে, যা হিজবুল্লাহ গোষ্ঠীর জন্য একটি পুরস্কার হিসেবে কাজ করবে। এই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে সুইজারল্যান্ডে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টানা 18 ঘণ্টার এক ম্যারাথন আলোচনার পর। পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের অমীমাংসিত বিষয়গুলো, বিশেষ করে লেবানন সহ সব ফ্রন্টের শত্রুতা ও লড়াই বন্ধের বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, লেবানন কর্তৃপক্ষ জানায়, গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত 4,000-এরও বেশি মানুষ নিহত, 12,000-এরও বেশি আহত এবং 10 লক্ষাধিক বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে ইসরায়েলি দক্ষিণ লেবাননের বেশ কিছু অঞ্চল দখল করে রেখেছে, আর কিছু অংশ তারা কয়েক দশক ধরে এবং বাকি অংশ 2023-24 সালের যুদ্ধের সময় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।